বাচ্চাদের উপর তারা এরকম একটা চাপ দেয়, বাচ্চাদের শৈশবকে বাবা মা ছিনতাই করে ফেলতেছে। মিরপুরের ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের সর্বোচ্চ শিখরে যারা ছিল, একজন বুয়েটের প্রফেসর, একজন সচিব, একজন কানাডা প্রবাসী বা কানাডার উন্নত জীবনে সে অ্যাটাচ হয়েছে, অথচ যে মা তাকে গর্ভধারণ করলো, যে মা তার জন্য তার পুরা জীবনটা বিসর্জন দিয়ে দিল, সে মায়ের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ, তাদের কোনো কর্তব্যবোধ ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে আমরা অনেক রকম ঘটনা বা অনেক রকম প্রেক্ষাপট দেখতে পাই। দেশের একটা রেভলিউশন কিন্তু সামাজিক মাধ্যমের বরাতেই হয়েছে, আমরা জানি। এটা একটা আনন্দের বিষয়, কিন্তু কষ্টের বিষয়টা হচ্ছে আমরা মাঝে মাঝে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ছবি দেখি যেগুলো আমাদের হৃদয়কে নাড়িয়ে দেয়। আপনারা হয়তো দেখেছেন, গতকাল থেকে একটা ছবি এবং কিছু তথ্য ঘোরাঘুরি করতেছে যে যুগ্ম সচিব বা প্রকৌশলী, অধ্যাপক বা কানাডা প্রবাসীর যে তিনটা পেশার কথা বললাম, এই তিনটা সন্তানেরই মা, যিনি গত এক সপ্তাহ আগে মারা গিয়েছে, খবর পায়নি। এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি, এটাকে আপনারা কীভাবে দেখেন? বা এই ঘটনা ঘটাতে হলে বা একজন শিক্ষিত মেধাবী সন্তানরা কতটা নির্বোধ হলে অথবা খুব ব্যস্ত হলে মায়ের পরিণতি এমন হয়? অথবা মায়ের কি আসলে এখানে কোনো অপরাধ আছে কিনা, যে এত সন্তানকে কষ্ট করে পারলাম, কি অপরাধ করলাম যার ফলে আমাকে এক সপ্তাহ আগে মারা যেতে হলো, কিন্তু তার আমার লাশ নিতে আসলো না? ধন্যবাদ হাসান সাইদুল ভাই। খুব হৃদয় বিদারক একটি ঘটনা আছে মিরপুরে যে ঘটনাটা হলো। এখানে কয়েকটা মেসেজ, একটা মেসেজ কি আমি আমার মতো করে চিন্তা করেছি, সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে আমরা একটা জানি, কমন একটা উপদেশ, একটা মা তার 7টা বা 8টা বাচ্চাকে সন্তুষ্ট করতে পারে, কিন্তু তার 7টা 8টা বাচ্চা মিলে কিন্তু একটা মাকে সন্তুষ্ট করতে পারে না। আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থায় দেখবেন যে অনেক মায়ের 7-8টা বাচ্চা আছে, ওই 7-8টা বাচ্চা মিলেও বা সন্তানরা মিলেও মাকে সন্তুষ্ট করতে পারে না। অথচ মা কিন্তু তার বিপরীত, যে সে একাই কিন্তু 7-8টা বাচ্চাকে সন্তুষ্ট করতে পারে। মিরপুরের যে ঘটনাটা আমার কাছে, যে জায়গাটা আমি ফার্স্ট টাচ করেছি, সেটা হচ্ছে যে এই যে 7 দিন 8 দিন যে লাশটা পড়েছিল এবং 999-এ ফোন দিয়ে পাড়া প্রতিবেশীরা এই লাশটাকে ফাইন্ড আউট করেছে। এবং আপনি জানেন যে পুলিশ যে একটা স্টেটমেন্ট দিয়েছে, সেখানে যে তার চোখ দিয়ে পোকা বের হয়ে গেছে, অর্থাৎ পুরো শরীর পচে চোখ দিয়ে নাক দিয়ে পোকা বের হয়ে গেছে। এবং মানুষজন যখন যায় তাকে প্রথম কেউ ধরতে চাচ্ছিল না, পরবর্তীতে পুলিশ স্প্রে করে অনেক সিস্টেমেটিক ওয়েতে এটা উদ্ধার করেছে। প্রথম বিষয় হচ্ছে যে ভাই, আমার মায়েদের যে সমাজের ভূমিকাটা, আমি খুব যদি শর্টলি বলি, আমার ছোট একটা বেবি আছে যার বয়স 2 মাসেরও কম। আমার তো আরও আগে 2টা বেবি আছে, বাট এই ছোট বেবিটা হওয়াটা আমি খুব ক্লোজলি তাকে কাছ থেকে দেখার কিছু বিষয় অবজারভেশন করার সুযোগ হয়েছিল। বেবিটা যখন তার গর্ভে আসে, তারপর থেকে একটা মায়ের যে কত কষ্টের শুরু, অর্থাৎ তার প্রতিদিন বমি করা, খাবার খেতে না পারা, বারবার বমি করা, 24 ঘন্টা পেট ব্যথা নিয়ে শুয়ে থাকা, এই যে মায়েদের একটা কষ্ট, এটা হচ্ছে তার বেবিটা হওয়ার আগ পর্যন্ত একটা কষ্ট। এবং শেষ পর্যন্ত আমার ওয়াইফকে আমি দেখছি যে সে লম্বা হয়ে শুতে পারতো না, কারণ শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, তার বিভিন্ন জায়গায় সে কষ্ট পাচ্ছিল। এবং বেবি হওয়ার পর আমি যে জিনিসটা আরও খেয়াল করলাম, মায়েদের আসলে চোখে ঘুম থাকে না, খাওয়া থাকে না। তারা বাচ্চার একটু হালকা কাশি হলে, ঠান্ডা হলে তারা অস্থির হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। এই যে বাচ্চাদের প্রতি মায়েদের যে স্যাক্রিফাইস, অক্লান্ত পরিশ্রম, বাবারা কিন্তু আমাদের সমাজে কিন্তু ওইভাবে আমরা পার্ট নিতে পারি না মায়ের সাথে। বাবাদের একটা ধারণা থাকে যে আমরা কিছু টাকা পয়সা কামাচ্ছি, আমরা বাইরে কষ্ট করতেছি, ওয়াইফের কাছে টাকা পয়সা দেওয়ার জন্য বাবা ছেলে মেয়েদের খরচ, ভরণ পোষণের জন্য খরচ যেটা দরকার এটা দিতে পারলে হয়তো আমরা বেঁচে গেলাম। বাট এরকম বাবা আপনি কম পাবেন পৃথিবীতে, যারা তার সারাদিন পরিশ্রম করে এসে ওয়াইফকে বলবে যে তুমি তো আজকে সারাদিন ব্যস্ত ছিলা সন্তানটা নিয়ে, আমাকে একটু কুলে দাও, তুমি ঘুমাও। অথবা বলবো যে সারাদিন তুমি ব্যস্ত ছিলে, আমি একটু কুলে রাখি, তুমি গিয়ে একটু হয়তো টিভি দেখো, অথবা তোমার শখের যে জিনিসগুলো, হয়তো এগুলো তো সন্তান হওয়ার পর মারা পারে না, কেউ বই পড়ার শখ থাকে, কেউ টিভি দেখার শখ থাকে, এই শখগুলো তখন তারা সন্তানের জন্য বিসর্জন দিয়ে দেয়। ইভেন আমার ওয়াইফকে আমি দেখছি যে তার প্রিয় যে খাবার, ধরেন ঝাল মাংস অথবা ঠান্ডা আইসক্রিম, এগুলো সে খেতে পারে না। কারণ কি,
যে ঝাল মাংস খেলে বা ঠান্ডা আইসক্রিম খেলে সন্তানের ঠান্ডা লেগে যেতে পারে, বা ঝাল খেলে এই দুধটা খাওয়ার পর সন্তানের পেটে ব্যথা হইতে পারে। এই যে মায়েদের ত্যাগ, এত স্যাক্রিফাইস করে আমরা যে সন্তানটাকে বড় করতেছি, সেই সন্তানটা কিন্তু আমাদের সোসাইটি, আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের পারিবারিক শিক্ষার কারণে সে কিন্তু ডিরিল হয়ে যাচ্ছে। আপনি বলতে পারেন যে নাজমুল ভাই কীভাবে সেটা ডিরিল হচ্ছে। আপনি দেখবেন যে আমরা যখন আমাদের বাচ্চাদেরকে মানুষ করার ক্ষেত্রে আমরা কিন্তু এখন শুধু মেধাবী বানানোর ক্ষেত্রে বাবা মার একটা প্রতিযোগিতা করে, একটা ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতা বাবা মার করেন এখন। আমি দেখেছি অনেক বাবা মাকে, যেহেতু আমি নিজে শিক্ষকতার সাথে জড়িত এবং অনেক জুনিয়র লেভেলের শিক্ষকদের সাথে আমার নিয়মিতই কথাবার্তা হয়, তাদের আমার কলিগরা অনেকেই বলে থাকে যে মায়েরা বাবারা এখন তার সন্তানদেরকে নিয়ে এরকম অসম প্রতিযোগিতায় লিপ্ত যে কার সন্তান ফার্স্ট হইলো, কার সন্তান সেকেন্ড হইলো, থার্ড হইলো। পড়াশোনার প্রতি তাদের ব্যাপক চাপ, এত চাপ ছোট বাচ্চার উপর তারা দিচ্ছে। এই বাচ্চাটা বিভিন্ন সোশ্যাল বা সামাজিক কার্যক্রমে যে অংশগ্রহণ করবে, ধরেন কারো চাচার বিয়ে, কারো মামার বিয়ে, কারো মামাতো ভাইয়ের বিয়ে, চাচাতো ভাইয়ের বিয়ে, সে বিয়েতে পর্যন্ত মা বাবার বাচ্চাকে নেয় না। কারণ কি, একদিন স্কুল বন্ধ হবে, একবেলা পড়া বন্ধ হবে, স্যারের টিউশন করতে আসবে, তার পড়াশোনা নষ্ট হবে। এই জন্য সামাজিক অনুষ্ঠানে পর্যন্ত বাচ্চাদেরকে নেয় না। বাচ্চাদের উপর তারা এরকম একটা চাপ দেয়, বাচ্চাদের শৈশবকে বাবা মা চিন্তাই করে ফেলতেছে। এখন বলতে পারবেন নাজমুল্লাহ শৈশবকে কীভাবে চিন্তাই করে? ছোট থেকে একটা ইথিক্সের যে শিক্ষা, মানে এথিক্স বা নৈতিক শিক্ষা যেটা, এটা আমরা দিচ্ছি না। তাকে মেধাবী বানানোর জন্য আমরা তার পিছনে ব্যাপকভাবে টর্চার করতেছি। সে বাচ্চাটা মেধাবী হচ্ছে, মেধাবী হওয়ার পর সে সচিব হচ্ছে, সে প্রফেসর হচ্ছে, সে ইঞ্জিনিয়ার হচ্ছে। তার ভিতরে একটা ধারণা জন্ম নেয় যে আমি যে প্রচণ্ড পরিশ্রম করে মেধাবী হয়ে এই জায়গায় পৌঁছাইলাম। মানুষের জীবনে সফলতার সংজ্ঞাটা তার কাছে কী হয় জানেন? সফলতার সংজ্ঞা হচ্ছে তার কাছে বিসিএস ক্যাডার হওয়া, সফলতার সংজ্ঞা হচ্ছে ইউনিভার্সিটির প্রফেসর হওয়া, বিদেশে বড় কোনো জায়গায় সেটেলড হওয়া। এটা তার কাছে সফলতার সংজ্ঞা। তার কাছে মায়ের প্রতি যে কর্তব্য, মায়ের প্রতি যে দায়িত্ব, মায়ের প্রতি যে অনুভূতি, এগুলি তার কাছে ভোঁতা হয়ে যায়। সে এগুলোকে কোনোভাবেই আনতে পারে না। মিরপুরের ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের সর্বোচ্চ শিখরে যারা ছিল, একজন বুয়েটের প্রফেসর, একজন সচিব, একজন কানাডা প্রবাসী বা কানাডার উন্নত জীবনে সে অ্যাটাচ হয়েছে, অথচ যে মা তাকে গর্ভধারণ করলো, যে মা তার জন্য তার পুরা জীবনটা বিসর্জন দিয়ে দিল, সে মায়ের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ, তাদের কোনো কর্তব্যবোধ ছিল না। যার দরুন আমার যেটা ধারণা, মানে আমি ধারণা করতেছি, প্রাইমারি একটা এক্সপেকটেশন করতেছি, এই যে কুরবানি ঈদের বন্ধে হয়তোবা লম্বা সময় সবাই যার যার মতো করে পরিবার, শ্বশুর শাশুড়ি বা যার যার ব্যক্তিগত অবস্থান নিয়ে ব্যস্ত, এই কুরবানি ঈদের যে 8-9 দিনের যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে হয়তোবা তার মৃত্যুটা হতে পারে। এটা আমার একটা স্বাভাবিক আইডিয়া যে জেনারেলি ঈদের বন্ধই তো সাধারণত 7-8 দিন, তখন আর গৃহপরিচারিকা থাকে না, হয়তোবা তার মার সাথে একটা ছিল, কাজের মহিলা ছিল, কাজের লোক ছিল। কারণ আপনি দেখবেন যে লাস্ট মুহূর্তে কিন্তু ফ্যান ঘুরতেছিল ওই ঘরে। তার মানে সে লাস্ট টাইমে যে ফ্যানটা স্টার্ট করছে এবং খাটের মধ্যে যে গিয়ে সে লাস্ট মৃত্যুর আগে যে অবস্থান করেছিল, তাতে যে সে যে উঠে আবার ফ্যানটা অফ করবে বা ওই রাস্তা তার ছিল না, মানে ওইখানেই তার মৃত্যু নিশ্চিত হয়েছে। অর্থাৎ তার যে গৃহপরিচারিকা ছিল বা তার জন্য যে হয়তো বা কাজের মহিলা রাখছিল, সে হয়তো বা ঈদের ছুটিতে চলে গেছে। এই ছুটিতে যে 7-8 দিনের গ্যাপ, এই গ্যাপে সে মারা যাওয়ার কারণে লম্বা সময় তার সাথে কোনো এই টাইমটুকু সে আর ফাইন্ড আউট করতে পারেনি মানুষ। বড় আশ্চর্যের বিষয় কি, দেখেন তার 3 ছেলে 1 মেয়ে, তারা কিন্তু কেউই তার মায়ের মোবাইলে হয়তো বা ফোন দেয় না, কারণ একটা মোবাইল তো ছিল সাথে। যদি মোবাইলে ফোন দিত, মা ফোন না দিলে তো সবার ভিতরে উদ্বিগ্ন হওয়ার কথা ছিল, বা যে লোকটা তার মার জন্য অ্যাসাইন করেছে তাকেও তো তারা ফোন দিয়ে জানতে পারতো যে আমার মায়ের খবর কী। তারা হয়তো বা জিনিসটাকে চরম অবহেলা করছে। কীরকম অবহেলা? হয়তো বা কাজের মহিলাকে ফোন দিচ্ছে যে কী অবস্থা, বলছে যে খালাম্মারা তো আমরা ভালোভাবে দেখে আসছি, কিন্তু তার মায়ের সাথে যে ডিরেক্ট কানেক্টিভিটি, আমরা যেমন প্রতিদিন আমার মায়েদের সাথে একটু কথা বলার চেষ্টা করি বা ফোনে আমরা অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করি, প্রতিদিন 4-5 বার 6 বার 8 বার 10 বার আমার মায়েদের সাথে কথা হয়, এই জায়গাটুকু হয়তো বা তারা গুরুত্বই দেয় না। তারা নিজেদের জীবন, তাদের সংসার, তাদের ব্যক্তিগত ফ্যামিলি নিয়ে এতটা ব্যস্ত হয়ে গেছিল যে মায়ের যে একটা আমাদের অপরিহার্য আমাদের একটা মানে রিলেশন, এটাকে তারা আসলে গুরুত্ব দেয় না। আপনি দেখবেন যে ইসলাম ধর্মে মায়েকে মর্যাদার কোন জায়গায় নিয়ে গিয়েছে, আপনার মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত বলা হয়েছে, আপনি জানেন এটা। অর্থাৎ বেহেশতটাকে মায়ের পায়ের নিচে দিয়ে দিছে আল্লাহ। হিন্দু ধর্মের আমি যতটুকু স্টাডি করলাম, তাতে মাকে তারা দেবতার সাথে তুলনা করছে, যে দেবতুল্য, মাতৃদেবতুল্য। অর্থাৎ দেবতাকে তুমি যেভাবে সম্মান করবা,
ঠিক মাকে তোমার সেভাবে সম্মান করতে হবে। খ্রিস্টান ধর্মে বলা হয়েছে যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমার পিতামাতাকে সর্বোচ্চ সম্মান করা, তাদের সাথে কোনো ধরনের তর্ক বিতর্কে লিপ্ত না হওয়া, তাদের প্রতি কোনো অনাচার না করা। অর্থাৎ প্রতিটা ধর্মে কিন্তু মাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। অথচ আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা আপনি দেখেন, প্রায় সময় এই ধরনের ঘটনা হচ্ছে যে মাকে তারা ফেলে দিয়ে চলে যাচ্ছে, মা মরে পড়ে আছে, বাবা মরে পড়ে আছে, 4-5 দিন 6 দিন 7 দিন পর গিয়ে আমরা খবর পাচ্ছি। তার মানে আমার যদি খুব শক্ত ভাষায় বলতে হয়, আপনি আপনার সন্তানকে যত বেশি শিক্ষিত করে তুলবেন, আপনার জীবনের পরিণতি তত বেশি খারাপ হওয়ার প্রবণতা বেশি। যত বেশি জ্ঞানী, শিক্ষিত, মেধাবী, তত বেশি আপনার ওটা ক্রিমিনাল, ওইটা বেশি আপনার অবাধ্য সন্তান হওয়ার প্রবণতাটা তত বেশি। শুনতে খারাপ লাগলে এটাই বাস্তবতা। দেখবেন যে আমরা সমাজের চিত্রটা দেখি, যে ছেলেটা দুর্বল থাকে, যে ছেলেটা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকে, যে ছেলেটা সমাজের অন্য অন্য বড় কাজে বড় সচিব হইতে পারে না, প্রফেসর হইতে পারে না, ইঞ্জিনিয়ার হইতে পারে না, তারাই দেখছি বাবা মার প্রতি না বেশি দায়িত্বশীল হয়। এটা আমাদের নিজের চোখে অনেক, আমার হিস্ট্রি চোখের সামনে দেখা। তার মানে আমরা এখন যদি এই সমাজ ব্যবস্থা যেভাবে চলতেছে সেভাবে বলতে গেলে আমাদের বলতে হয় যে মিরপুরের ঘটনা আমাদেরকে শিখিয়েছে, সন্তানকে আপনি যত বেশি শিক্ষিত, মেধাবী, জ্ঞানী তৈরি করবেন, আপনার সন্তান তত বেশি আপনার প্রতি অবিচার, অনাচার এগুলো শুরু করবে। তাই আমি আরেকটা বিষয় এখানে টাচ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার এই যে আমি যে ঘটনাটা আপনার একটু পিছনে গেলাম আবার, যে আমাদের মা বাবারা সন্তানদেরকে ব্রিলিয়েন্ট তৈরি করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। স্কুলে আমি বললাম যে অসম প্রতিযোগিতা করে, বাবা মারাই সন্তানের চেয়ে বেশি পড়াশোনা করতে চায় এবং অন্য পিতামাতাকে সে বুঝাইতে চায় যে আমার সন্তান অনেক মেধাবী, তোমার সন্তান দুর্বল। এটা একটা পৈশাচিক আনন্দ বাবা মার ভিতর তারা নিতে চায়। অন্যের সন্তানকে আন্ডার এস্টিমেট করে যে আমার সন্তান অনেক ভালো পারে, আমার সন্তান, মানুষ তো সন্তানের মধ্যে তার প্রতিচ্ছবিটা নিয়ে আসে, যে কাজগুলো বাবা মা নিজে পারে না এটা সন্তানের মাধ্যমে সে প্রতিষ্ঠিত করতে চায়। যে আমি নিজে হয়তো বা খুব বেশি ভালো রেজাল্ট করতে পারি না, কিন্তু আমার সন্তানকে ভালো রেজাল্ট করে আমি অন্যদেরকে দেখাবো যে আমার সন্তান কত ভালো মেধাবী, কত ভালো রেজাল্ট করছে, তোমাদের সন্তানরা আমার সন্তান হচ্ছে দুর্বল। অর্থাৎ একটা পৈশাচিক আনন্দ মনের ভিতর নিতে চায়। এগুলো যদি সন্তানকে যদি শুধু আমি মেধাবী বানাতে চাই কিন্তু ভালো মানুষ তৈরি করতে না পারি, ভালো একজন সামাজিক সোশ্যাল অ্যাক্টিভিটিতে তাকে যদি সম্পৃক্ত করতে না পারি, আমি যদি মনে করি যে আমার সন্তানের একবেলা পড়ার চেয়ে আমার সন্তানের একবেলা তার চাচাতো ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড করা জরুরি, তাহলে এটা আপনার ভবিষ্যতে ফল দিবে। আপনি যদি মনে করেন যে না আমার ছেলেটার একবেলা পড়া মিস হবে, কিন্তু এই একবেলা পড়া মিস করে সে তার চাচাতো ভাইয়ের বিয়েতে যাবে, সেখানে তার উপস্থিত থাকা জরুরি, অথবা তার চাচাতো ভাইয়ের একটা সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকা জরুরি, তাহলে এটা আপনার সন্তানকে সামাজিকরণ হিসাবে তৈরি করবে। আর আপনি যদি মনে করেন যে না আমার সন্তানকে আমি মেধাবী বানাবো, মেমোরি কার্ড তৈরি করব, তাহলে কিন্তু আপনার ওই নিজের ভাই বোন আত্মীয় স্বজনের বিয়ে, সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে আপনি তাকে অ্যাটেন্ড করতে দিবেন না। তখন কিন্তু সে ভবিষ্যতে এই পৈশাচিক বিভিন্ন মনোভাব তার ভিতর আস্তে আস্তে তৈরি হবে। তার কাছে সফলতা মানে হচ্ছে আপনি যেভাবে তাকে দেখাবেন সে সেটাকে সফলতা মনে করবে। সে সফলতা মনে করবে যে বড় বড় চাকরি প্রকৌশল হওয়া, বড় জায়গায় চাকরি করাটা হচ্ছে সফলতা। বাবা মার প্রতি দায়িত্ব পালন আসলে সফলতার অমুক কোনো বিষয় না। আমি আমার অনেককেই দেখেছি যে মা ফোন দিচ্ছে, সে ফোন অন্তত 4বার 5বার সে কেটে দিচ্ছে, আমার নিজের চোখের সামনে দেখা, অনেক বড় মাপের মানুষ। অথচ তার বস ফোন দিছে, সে একভাবে ফোন দিয়ে স্যার স্যার স্যার, জি স্যার জি স্যার জি স্যার, এটা করবো ওটা করবো স্যার, এটা করবো ওটা করবো। এই যে একটা মা বাবাকে অবহেলা। অথচ তার মা কিন্তু আমার সামনেই 7-8বার ফোন দিচ্ছে, সে ফোনটা বারবার কেটে দিচ্ছে। একটা পর্যায়ে গিয়ে সে বিরক্ত বলছে, মা আমি তো জরুরি কাজে ব্যস্ত। অথচ সে আড্ডা দিচ্ছে আমাদের সাথে, যে জরুরি কাজে ব্যস্ত, এতবার ফোন দিলে কীভাবে? এই যে এগুলো হচ্ছে ছোটো ছোটো বিষয় যেগুলো নোট করা উচিত, যে বাবা মার প্রতি আমাদের দায়িত্ববোধ কোথায় গিয়ে পৌঁছাইছে। যে আমার মা আড্ডার স্থলে, আমি আড্ডার মধ্যে আছি, সেখানে ফোন দিচ্ছে, আমি বিরক্ত হয়ে যাচ্ছি। অথচ আমি অনেক জরুরি কাজে এঙ্গেজমেন্ট, সেখানে আমার বস ফোন দিচ্ছে, আমার ছেলে আইসিইউতে, আমার বস ফোন দিচ্ছে, অফিসিয়াল বস। এই যে দাসত্বের মানসিকতা, তখন আমি জি হুজুর জি স্যার করে তার ফোনটা অ্যাটেন্ড করতেছি। এগুলো আমাদের ছোট ছোট বিষয়গুলো আমাদের ভিতরে আসলে একসময় গিয়ে বড় হয়। লাস্ট যে বিষয়টা দিয়ে আমি আজকের কথাটা শেষ করব, আমাদের ভিতরে এই যে বাবা মা ছোট থেকেই, যেটা আপনার আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম যে আমাদের এই বাবা মার মধ্যে অনেক ভুল থেকে সন্তানরা কিন্তু আপনার ডিরেল হয়ে যাচ্ছে। বাবা মা আপনার যেটা বলি যে মায়েরা অনেক সময় চাচাদের সমালোচনা করে, ফুফুদের সমালোচনা করে, নিজের ভাইদের প্রশংসা করে, মানে মামা এবং খালাদের প্রশংসা করে, তখন সন্তান এই চাচা এবং ফুফুদের প্রতি একটা বিরূপ ধারণা তৈরি হয়। এবং ভবিষ্যতে গিয়ে যখন ওই সন্তানটা দেখে যে তার মা যে যাদেরকে নায়ক বানাইছিল, যে মামা এবং খালা, এই মামারা যখন ভবিষ্যতে মায়ের সম্পদ নিয়ে বিভিন্ন খারাপ আচরণ করে,
তখন সে তার মামাকেও খলনায়ক মনে করে এবং সে রিলেশনগুলোকে সবগুলোকে খলনায়ক হিসেবে বিবেচনা করে, তখন সে রিলেশনটাকে আর গুরুত্ব দেয় না। গুরুত্ব দেওয়া না হওয়ার কারণে সে ব্যক্তিগতভাবে তার পরিবার বা আত্মকেন্দ্রিক হয়ে যায়। এই যে রিলেশনকে অ্যাভয়েড করা, বাবা মার অনেক সময় বাচ্চাকে সামাজিকরণ না করা, এবং বিভিন্ন বিষয়ে আমরা যখন এই সম্পর্কগুলোকে আস্তে আস্তে আস্থার জায়গাগুলো নষ্ট করে ফেলি, তখন সন্তানরা আত্মঘাতী হয়ে যায়। নিজের বাবা মার প্রতিও যে দায়িত্ব থাকে, সে দায়িত্বের প্রতি তারা অবহেলা শুরু করে। ওই যে আমি যেটা বলবো যে বাবা মায়েদের ওই ছোটো থেকে সন্তানকে শেখানো উচিত যে তোমার মেধাবী হওয়ার চেয়ে তোমার ভালো মানুষ হওয়া জরুরি, তোমার মেধাবী হওয়ার চেয়ে তোমার সামাজিকরণ হওয়া জরুরি, তুমি মেধাবী হওয়ার চেয়ে একটা মানুষের উপকার করা জরুরি। এই বার্তাগুলো যখন ছোট মানুষের ভিতরে আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন, এটাই ভবিষ্যতে একটা সুস্থ সমাজ, ভালো সমাজ গঠন করবে বলে আমি আশা করি।